আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও সংযুক্ত হচ্ছেন ভারতের দিল্লি থেকে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি শ্রী গৌতম লাহিড়ী। শ্রী গৌতম লাহিড়ী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা একটু দেখে নিতে চাই, গত বছর অর্থাৎ 2023 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কিছুটা অংশ। বাংলাদেশটাকে নিয়ে যেন আর কেউ ছিনিমিনি খেলতে না পারি। আমি জানি যে অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ যে লাভবান হয়, জনগণের যে ভাগ্য পরিবর্তন হয়, সেটাই প্রমাণিত সত্য। আওয়ামী লীগ আছে বলেই কিন্তু নৌকা মার্কায় জনগণ ভোট দিয়েছে বলেই আজকে মানুষের পরিবর্তন এসেছে। আমি 81 সালে বাংলাদেশ ঘুরে যা দেখেছি, আমূল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কোনোদিনই হতো না। আওয়ামী লীগ থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রতিটি মৌলিক চাহিদা আমরা পূরণ করে যাচ্ছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছেই জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করা, এটাই আওয়ামী লীগের কাজ। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নের অনেক দূর আমরা এগিয়ে গেছি। 26 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবো। আমাদের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে, সাক্ষরতার হার বৃদ্ধি অব্যাহত রাখতে হবে, অর্থনৈতিকভাবে আমাদের আরও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানুষের যে কষ্ট, সে কষ্ট লাঘবের জন্য আমাদের প্রাণপণ চেষ্টা হচ্ছে। সেখানে আমাদের বিত্তশালী তাদেরও বলবো, আশেপাশে যারা একটু দরিদ্র আছে তাদের দেখবেন কোনো মানুষ অস্বাস্থ্যকরভাবে থাকবে না। সবাইকে সুন্দরভাবে ঘর বাড়ি করে সুন্দরভাবে বাঁচার আমরা ব্যবস্থা করে দেব। এটাই হবে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিজ্ঞা। জাতির পিতার স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জননেতা আমিনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এক বছর আগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কিছুটা অংশ আমরা দেখলাম। প্রতিটা কথা নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এখন যেটা দেখলাম, তার একটি বাক্য যদি উৎকলন করি, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করবার জন্য। 1949 সালের 23শে জুন এই ব্রত নিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। মাত্র 29 বছর বয়সে একটি তরুণ শেখ মুজিবুর রহমান, তিনি কারাগারে থাকা অবস্থায় পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপর থেকে যে পথ চলা, বিশেষ করে 1949 থেকে 1971 এই সময়টাকে যদি ধরে নিই, বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে, লড়াকু জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তা প্রমাণ করেছি। আপনি যদি এই জায়গায় আলোচনা শুরু করেন। সুভাষদা, অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে, মাননীয় রাষ্ট্রদূত, সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, এবং বিশেষ করে আমি দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী হীরক জয়ন্তীর শুভেচ্ছা, অভিবাদন এবং শ্রদ্ধা জানাচ্ছি। দাদা, আপনি মোটামুটি আপনার গৌরব চৌধুরীকায় যেটি উত্থাপন করেছেন যে 1949 সালে
আওয়ামী লীগের জন্ম 23শে জুন, এবং এর আগের রাজনৈতিক প্রবাহ এবং তার পরবর্তী যদি আমরা একটু চোখ বোলাই, আমরা দেখি যে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা লাভ করে তখন এই অঞ্চলের রাষ্ট্র ক্ষমতা ছিল মুসলিম লীগ। এই মুসলিম লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা ছিল এই সমাজের সবচেয়ে প্রভাবশালী, ভূস্বামী এবং অভিজাত জমিদাররাই, যাদের বাড়ির সামনে দিয়ে মূলত প্রজারা পারতপক্ষে হেঁটে যেতেন না, আর খুব জরুরি প্রয়োজনে যেতে হলে ওরা পায়ের জুতা খুলে মাথা নিচু করে হেঁটে যেতেন। অবাক করা বিষয়, আপনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি উদ্ধৃত করলেন যে আওয়ামী লীগ জনগণের জন্য, জনগণের দ্বার, জনগণের কল্যাণে, ঠিক বঙ্গবন্ধু এই উপলব্ধির জায়গা থেকে এই আম জনতা যারা সেই সময়ের ভূস্বামী যোদ্ধাদের বাড়ির সামনে দিয়ে মাথা উঁচু করে হেঁটে যেতেন না, খুব প্রয়োজন হলে পায়ের স্যান্ডেল খুলে মাথা নিচু করে হেঁটে যেতেন, সেই মানুষগুলোকে যখন বঙ্গবন্ধু উপলব্ধি করতে পারলেন যে মুসলিম লীগকে দিয়ে এদের স্বার্থ সংরক্ষণ, এদের অধিকার আদায় সম্ভব না, তখন তিনি এই মানুষগুলোকে এই মন্ত্রে উজ্জীবিত করলেন, উদ্দীপ্ত করলেন এবং একটি রাজনৈতিক দল গঠন করলেন। এবং তার উদ্দীপনা শক্তি, তার নেতৃত্বের ডায়নামিজম এত প্রকট ছিল যে তিনি মাত্র 5 বছরের মাথায় 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে, অর্থাৎ প্রতিষ্ঠার 5 বছরের মধ্যে সেই ভয়ঙ্কর প্রতাপশালী মুসলিম লীগকে যুক্তফ্রন্টের নির্বাচনে একেবারে উড়িয়ে দিয়ে বলা যেতে পারে যে আওয়ামী লীগ নেতৃত্বে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো। এবং এর ধারাবাহিকতা যদি একটু আমরা বলি, 1974 সালে আওয়ামী লীগের সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ গরিবের দল। যেমন আমি এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে উদ্ধৃত করতে চাই। তিনি আওয়ামী লীগের সদস্য সংগ্রহ বই যখন আমরা ছাপছিলাম, তখন আমি আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলাম। তখন বলা হচ্ছিল যে যেহেতু তখন যুগ অনেক পাল্টেছে, মানুষের আর্থিক সংগতি অনেক বেড়েছে, আমরা সদস্য ভর্তির জন্য মিনিমাম চাঁদার পরিমাণ 50 টাকা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে না, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, রিক্সাওয়ালার দল, মজুরের দল, শ্রমিকের দল, এটা আমি বাড়াবো না 10 টাকার বেশি। শেষ করছি, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন গরিবের দল, বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেই জায়গা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি। এবং মজার ঘটনা হচ্ছে দাদা, আশাবাদী মানে সবচেয়ে যেটা চমকপ্রদ বিষয়, গরিবের দল হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার নীতিমালা আদর্শ দিয়ে সেই গরিবের অধিকার আদায় করে গরিবের জন্য আজ অবধি বাংলাদেশে যা করেছেন তা আওয়ামী লীগ করেছেন, এবং এই জায়গায় আওয়ামী লীগ এক অন্য উচ্চতায় আছে। আপনাকে এই জায়গায় একটু থামিয়ে আমি আপনার সামনে একটি বইয়ের প্রচ্ছদ দেখাতে চাই। আওয়ামী লীগ 1949 থেকে 1971, শ্যামলী ঘোষ। এটা ইউপিএল থেকে প্রকাশিত হয়েছিল 2007 সালে। কিন্তু শ্যামলী ঘোষই 1994 সালে ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং সেটা বিষয়বস্তু ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। মূলত তার এই বইটি বাংলা এবং ইংরেজিতে প্রকাশিত হয়েছে 2007 সালে। এবং সেই বইয়ের 7 নম্বর পৃষ্ঠার 3-4টি লাইন আপনার সামনে উৎকলন করছি। আপনি একটু আগে যেটা বিস্তৃত করছিলেন, জনগণের দল কেমন, জনগণের দল তার 4টি লাইনে বোঝা যায়। তিনি লিখছেন, ওয়াকিবহল সূত্রে জানা যায় যে ভাষা আন্দোলন বিষয়ক বিতর্কে অংশগ্রহণ ছাড়াও পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কর্মীরা 1951 সালে আদমশুমারি চলাকালে গণনাকারীদের নিকট জনগণের যাতে উর্দু ভাষার জ্ঞানের কথা স্বীকার না করে সে কথা বোঝানোর জন্য নীরব অভিযান চালায়, এবং তারা যে এ ব্যাপারে কিছুটা সফলকাম হয়েছিল তাই স্পষ্ট হয় সেন্সাস কমিশনের মন্তব্য থেকে। এবং সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর যেটা দেখা গেল, মাত্র 1.5% মানুষ ঢাকা শহরে উর্দু সামান্য বোঝেন, লেখা তো দূরের কথা। তাহলে একটি দল 1951 সালে অর্থাৎ 1949 সালে 23শে জুন প্রতিষ্ঠিত হওয়ার পরে
মাত্র এত অল্প সময়ের মধ্যে তারা জনগণের কাছে কিভাবে পৌঁছে গেল, ছাত্রলীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে জনগণের কাছে পৌঁছে গেল, এটা তো ইতিহাসে একটা অনন্য সাধারণ ঘটনা। সেটাই শ্যামলী ঘোষ তার বইয়ের মধ্যে উৎকলন করেছে, জনগণের দল আওয়ামী লীগ। আমিনুল ইসলাম। হ্যাঁ, আমি দাদা ওইটা বলছিলাম যে আপনি এখানে আমি বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত আত্মজীবনী থেকে একটা বঙ্গবন্ধুকে উদ্ধৃত করতে চাই। আমি জানি আপনি এই বইটি অনেকবার পড়েছেন এবং অনেক জায়গায় আপনি নিজেও এখান থেকে অনেকগুলো উদ্ধৃতি দেন যেগুলো একজন রাজনৈতিক কর্মীকে তার রাজনৈতিক পরিপক্কতা পাওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধু বলেছিলেন যে নেতা মনের কথা এবং মুখের কথার মধ্যে ভিন্ন এক হতে হবে, এর মধ্যে ভিন্নতা থাকা চলবে না। একটু খেয়াল করুন দাদা, এই বঙ্গবন্ধু যখন স্কুল ছাত্র তখন তিনি এই যে প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন কাক ভেজা হয়ে ঘরে ফিরলেন, তার বাবা মরহুম শেখ লুৎফুর রহমান জিজ্ঞাসা করেছিলেন যে কিরে খোকা, তুমি তো ছাতা নিয়ে স্কুলে গিয়েছিলে, তোমার ছাতা কোথায়, তুমি ঝড়ে এভাবে বৃষ্টিতে ভিজলে কেন? বঙ্গবন্ধু বলেছিলেন যে এটা আমার এক সহপাঠী, বাবা ও বৃষ্টিতে ভিজছিল, ওর ছাতা নাই, ওর হয়তো গায়ে জ্বর আসতে পারে, সেই জন্য আমি তাকে দিয়ে এসেছি। আরেকবার ঠিক একইভাবে বঙ্গবন্ধু তার প্রচন্ড শীতের মধ্যে তার সোয়েটার তার সহকর্মীকে দিয়ে এসেছিলেন যাতে সে শীতে কাতর হয়ে না পড়ে। বিষয়গুলো ভাবুন, অর্থাৎ সেই কিশোর বঙ্গবন্ধুর মধ্যে উপলব্ধি ছিল বৃষ্টিতে ভিজলে জ্বর হয় আমার হোক, আমার সহকর্মীর যেন না হয়, মানে ঠান্ডায় কষ্ট পেলে আমি পাই, আমার সহকর্মী আমার বন্ধু যেন না পাই। এই যে পরের জন্য ভাবনা, পরের জন্য নিজেকে উজাড় করা, এই উজাড় করার ধারাবাহিকতা থেকে আপনি দেখুন বঙ্গবন্ধু তার 55 বছরের জীবনীতে এক মুহূর্তের জন্য কিন্তু বিচ্যুত হননি। এবং সেই কারণে বঙ্গবন্ধুকে যখন একজন বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি তো এই 55 বছরে অনেকবার বাঙালির জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, কি বলবেন? বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি প্রয়োজনে এর চেয়ে বেশি ঝুঁকি নিতে হলে সেটাও নিতাম। আসলে এইভাবেই আওয়ামী লীগটা জনগণের দলে পরিণত হয়, গরিবের দলে পরিণত হয়। এবং আপনি দেখেছেন দাদা, আমার মনে থাকার কথা, বঙ্গবন্ধু কন্যা তখন অপোজিশনে ছিলেন, 2003 বা 2004 সালের ঘটনা। উত্তরবঙ্গে তিনি একটা সফরে গিয়েছিলেন, তখন ওখানে প্রায় মঙ্গা ছিল এবং আমারও সেই সময় তার সফরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি পরবর্তীতে দেখলাম ওখানে একেবারে ময়লা, মানে বা কাপড় চোপড় পরা গ্রামীণ একেবারে জীর্ণ শীর্ণ মহিলাগুলো বঙ্গবন্ধু কন্যার দিকে ছুটে আসছিলেন। বঙ্গবন্ধু কন্যা কিন্তু অবলীলায় এদেরকে বুকে জড়িয়ে ধরছিলেন, অথচ তাদের শরীর কিন্তু প্রচুর ময়লা, কাপড়ে গন্ধ। বঙ্গবন্ধু কন্যার মধ্যে এগুলো কোনো কাজই করেনি। অর্থাৎ বঙ্গবন্ধুর এই রাজনৈতিক উত্তরাধিকার, তার রক্তের উত্তরাধিকার, তার জ্যেষ্ঠ কন্যা আমাদের আজকের প্রধানমন্ত্রী কি অপূর্বভাবে ধারণ করেছেন। এই সবকিছুর সম্মিলনই হচ্ছে আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের দ্বারা জনগণের জন্য। এটি আওয়ামী লীগের ইতিহাস আমার মনে হয় 75 বছরে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন। এবং সেই কারণেই আওয়ামী লীগের নেতৃত্বে 65 শিক্ষা আন্দোলন বলেন, 52 সালের ভাষা আন্দোলন বলেন, 66, 6 এবং 70 গণ অভ্যুত্থান, 70 সেই মহান বিজয় এবং 71 রক্তক্ষয়ী যুদ্ধ, আর রক্তের এক বহতা নদী পেরিয়ে স্বাধীনতার স্বর্ণ বৈজয়ন্তী, সবকিছু অর্জন। ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে তিনি সেই আদর্শটি চেতনায় ধারণ করেছিলেন বলেই আজকে তার নেতৃত্বে বাংলাদেশ 30 লাখ শহীদের স্বপ্নের যে আলোকিত বাংলাদেশ, সেই বাংলাদেশের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমিনুল ইসলাম, একটা বিষয় লক্ষণীয় এবং ইতিহাসে তার পাতায় তা লেখা আছে। 1947 সালে 15ই আগস্টে যখন ভারত পাকিস্তান নামে দুটো রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো কিংবা জন্ম হলো, যেভাবেই বলি না কেন, এবং এর 1 মাসেরও কম সময়ের মধ্যে বঙ্গবন্ধু গড়ে তুললেন গণতান্ত্রিক যুবলীগ। এবং অসমাপ্ত আত্মজীবনীর পাঠ থেকে আমরা যেটা জানতে পারি, বঙ্গবন্ধু কেন এই গণতান্ত্রিক যুবলীগ করেছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন যে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে তিনি গণতান্ত্রিক যুবলীগ করলেন কমনাল হারমোনি তৈরি করবার জন্য, যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। খেয়াল করে দেখুন, তেমন একটি সময়ে তার পরবর্তীতে তিনি 1948 সালের
4 জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম দিলেন। মানে ধারাবাহিকতা উল্লেখ করুন, 1949 সালে মার্চ মাসে টাঙ্গাইলে একটি উপনির্বাচনে পরাক্রমশালী মুসলিম লীগের প্রার্থীকে পরাজিত করে শামসুল হক, জননেতা শামসুল হক নির্বাচিত হলেন। ইতিহাসের এই ধারাবাহিকতায় আপনি যদি খেয়াল করে দেখেন, 1949 সালে 26শে মার্চ বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। কারণটি ছিল তিনি কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। চতুর্থ শ্রেণী কর্মচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিচু শ্রেণীর যে কর্মচারী, তখন বলা হয়েছিল তিনি যদি মুসলেকা দেন কিংবা যদি মাপ চান তাহলে তা প্রত্যাহার করা হবে। তিনি মাপ চান, ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু খেয়াল করে দেখবেন, সেই শেখ মুজিবুর রহমান মাত্র 22 বছরের মাথায় 1971 সালে 26শে মার্চ পুরো পাকিস্তান জান্তাকে, অর্থাৎ সামরিক জান্তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে দিলেন, এই মাটি থেকে। এটাই তো শেখ মুজিবুর রহমান। আপনি খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 29 বছর বয়স, তখন তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হন জেলখানায় থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের। এবং তিনি যখন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের তিনি যখন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, তিনি যখন কারাগার থেকে মুক্ত হলেন, তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ সমস্ত কেন্দ্রীয় নেতা ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে বাজনা বাজাতে বাজাতে এই কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে আসে বরণ করে। তাহলে কি সম্মোহনী শক্তি সেই 29 বছর বয়সে শেখ মুজিবুর রহমান অর্জন করেছিলেন। 1955 সালে এই যে আপনি যদি ইতিহাসের পাঠ থেকে দেখেন, 21, 22 এবং 23 অক্টোবর ঢাকার সদরঘাটে রূপমহল সিনেমা হলে যেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের জায়গায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রূপান্তরিত করলেন। এই যে তার পথ চলা, তার 32 বছরের পথ চলা, আপনি 1949 থেকে 71 পর্যন্ত হিসেব করেন, এই 32 বছরের ভিতরে তিনি 48% সময় তিনি বাংলার পথে প্রান্তরে ঘুরেছেন। এই 32 বছরের 48%, 40% কারাগারে কাটিয়েছেন এবং মাত্র 12% তিনি তার নিজের এবং নিজের পরিবারকে দিয়েছেন। এটি সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতিকে। এই প্রসঙ্গে আমার যদি সময় দেন নাকি অন্য বক্তার কাছে যাবেন? আমার একটা খুব, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি প্রিয় দর্শক, আমরা এখন একটু দেখে আসব 22শে জুন ভারতে রাজধানী দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কিছুটা অংশ। ভারত বাংলাদেশের সব থেকে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যেভাবে সহযোগিতা করেছিল এবং সেই থেকে আমাদের মধ্যে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তা অটুট রয়েছে। এবং আমি মনে করি যে একটিমাত্র কারণেই আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির উপর এগিয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। আজকে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাবো। प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं। मैं बंगबंधु के स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश के विजन को साकार करने में भारत की प्रतिबद्धता को दोहराता हूं। 2026 में बांग्लादेश डेवलपिंग कंट्री बनने जा रहा है। सोनार बांग्ला को नेतृत्व देने के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूं।
मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे। শ্রী গৌতম লাহিড়ী এবং আপনি ভারতীয় নাগরিক হলো বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং সেভাবেই বছরের পর বছর ধরে আমাদের কাছে আপনি পরিচিত হয়েছেন। আপনি দুই প্রধানমন্ত্রীর যে বক্তব্য যতটুকু আমরা উপস্থাপন করলাম এখানে, সেখান থেকে আপনি যদি আলোচনা শুরু করেন, কাছ থেকে আপনি দেখেছেন। ধন্যবাদ সুভাষবাবু, বা অন্য যারা আছেন তাদেরকেও আমার নমস্কার। সবচেয়ে প্রথম কথা, যেখান থেকে শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ভারত ও বাংলাদেশের দুটো সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। 2047 সালে একটা বিকশিত ভারত এবং 2041 সালে স্মার্ট বাংলা, এটা পরস্পরের পরিপূরক। একসঙ্গে যৌথভাবে চলার যে সিদ্ধান্ত দিল্লিতে ঘটেছে, আমি মনে করি খুব এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক এবং গভীরতম সম্পর্কের যে বন্ধন আজকে তৈরি করা হয়েছে, ভালো করে যদি দলিলগুলো সমস্ত বাংলাদেশের মানুষ যদি পড়ে দেখেন, তারা কিন্তু বুঝবেন যে কি বিশাল এক পরিসরে আগামী দিনের সম্পর্ক, দুই দেশের সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। এবং এই কারণে আমার মনে হয়েছে ঠিক 75 বছর পূর্তি লাগে আওয়ামী লীগের, শেখ হাসিনার একটা বড় কূটনৈতিক জয়, যেই বলে আমি ভারতীয় হিসেবে মনে করি। তার কারণ হচ্ছে যে তিনটি বিষয় প্রধানত গুরুত্ব পায়, যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন বিষয়। এটা সমাধান করা যায়, কিন্তু তিস্তার একটা বিকল্প সমাধানের পথ যেটা ভাবা হচ্ছিল, শেখ হাসিনা ভেবেছিলেন, সেটা কিন্তু আজকে ভারত তাদের সম্মতি। এই প্রথম ভারত স্বীকার করলো যে তারা টেকনিক্যাল একটি টিম তিস্তার অঞ্চলে পাঠাবে এবং তিস্তার অঞ্চল বা যে অববাহিকা যে ধরনের পরিকল্পনা করা দরকার, তাতে জয়েন্ট স্টেটমেন্ট বলতে জয়েন্ট স্টেটমেন্ট উল্লেখ নেই, এটা হচ্ছে ভিশন স্টেটমেন্ট বলা আছে। এই ভিশন স্টেটমেন্টে উল্লেখ করা আছে যে এটা ভারতের সম্পূর্ণ দায়িত্ব। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, অর্জন। এবং দ্বিতীয় যে সব থেকে বড় অর্জন, এই প্রথম প্রকাশ্যে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী যে 2026-এ যে গঙ্গা চুক্তি শেষ হচ্ছে তার নবীকরণের কাজ শুরু হবে। এবং তৃতীয়ত, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যেটা সব থেকে বেশি জরুরি, সেটা হলো যে মেডিকেলের জন্য যারা চিকিৎসার জন্য ভারতে আসে, তাদের অনেককেই অন্যদের সঙ্গে একসঙ্গে এক পংক্তিতে অনেক অসুবিধা ফেস করতে হয়। এই প্রথম একটা সিদ্ধান্ত হলো যে যারা চিকিৎসার জন্য ভারতে আসবেন তাদের ভিসা দেওয়া হবে। এবং ফলে যেটা হবে, বাংলাদেশ ভারতীয় মিশনের উপর যে চাপ রয়েছে, আজকে আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন 30% মানুষ যারা ভারতে আসেন তার জন্য মেডিকেল চিকিৎসার জন্য। এই 30% মানুষের বোঝা যদি কমে যায়, তাহলে বাকিদের ভিসা পাওয়ার ক্ষেত্রটা অনেক সুবিধা হবে। আমার ধারণা ভিসার এই সরলীকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর মাধ্যমে এটা দুদেশের জনতার মধ্যে একটা সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি করবে, আস্থা বাড়াবে এবং এটা নিঃসন্দেহে দুই দেশের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো অনেক কিছু বিষয় আছে, সেটা হয়তো অনেকেই আপনারা জানেন, যে ভারত বাংলাদেশের বাণিজ্যকে কিভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য সেপা, যেটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেই নিয়ে আলোচনা শুরু করার একটা সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নতুন কানেক্টিভিটি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সম্পর্কের ভিত্তি হলো কানেক্টিভিটি, কমার্স অ্যান্ড কোলাবোরেশন। আমাদের একটি দৈনিক পত্রিকা, আমাদের দৈনিক পত্রিকার একটি অনলাইন সংস্করণে তারা শিরোনাম করেছে শেখ হাসিনা ও মোদির যৌথ বিবৃতি, সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ। ঠিক, আমি তো এই কথাটাই বললাম, এটা নরেন্দ্র মোদী বলেছেন আজকে হায়দ্রাবাদ হাউসে। এবং দেখুন, এই সম্পর্ক কোলাবোরেশনের ক্ষেত্রে যেটা ব্যাপার, আজকেই ধরুন সিদ্ধান্ত, যে বহুকাল ধরে একটা চাহিদা ছিল রাজশাহী থেকে সরাসরি কলকাতা আসার, সেটা আগামী মাসে একটা প্যাসেঞ্জার ট্রেন চালু হতে হবে। চিটাগং থেকে কলকাতা যাওয়া সহজ হবে, একটা বাস সার্ভিস চালু হবে। এমনকি যেটা দুদেশের বাণিজ্য যে প্রসারের জন্য গেদে থেকে হলদিবাড়ি হয়ে চিলাহাটি,
এই যে মানে পণ্য পরিবাহী যে ট্রেন চালু হবে, এতে কিন্তু দুদেশের বাণিজ্যের আরো অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। ফলে আমার কাছে মনে হয়েছে ঠিক আওয়ামী লীগের 75 বছর পূর্তির আগে শেখ হাসিনা ফিরে গেছেন এবং অনেক কিছু অর্জন করে তার কূটনৈতিক দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন, এবং সেটা কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত বলে আমি অন্তত দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আমরা মনে করি এখানে তো ভারত সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে, কোঅপারেশন যে কথাটা বলা হয়েছে, সহযোগিতা সহযোগিতাটা রয়েছে, এবং সেই কারণেই ভবিষ্যতে আগামী দিনে এই তিস্তা নিয়ে যে সমস্যা রয়েছে, সেই সমস্যাটা অর্থাৎ কৃষকদের যে সমস্যা, অর্থাৎ তিস্তাকে নদীকে পুনর্জীবিত করা, তাতে পানি প্রবাহ বাড়ানো, এটাই তো আসল বিষয়। যেখানে আপনি পানির ভাগ পান না, যদিও আমি ব্যক্তিগতভাবে ভারতীয় হিসেবে মনে করি নিম্ন অববাহিকার রাষ্ট্র বাংলাদেশের কিন্তু তিস্তা পানির শুখা মরশুমে ন্যায্য ভাগ পাওয়া উচিত। সেটা যখন সমাধান হচ্ছে না, একটা চমৎকার উপায়ে একটা বিকল্প সমাধানের পথ ভাবা হয়েছে, এবং এটা কিন্তু ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরো অনেক নিকট, এবং এটা যে গুরুত্ব দিচ্ছে সেই কারণে রংপুর যে অঞ্চলে এই ঘটনাটি ঘটবে সেখানে একটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস খোলা হচ্ছে, কারণ এটা ভারত সিরিয়াসলি প্রজেক্টটাকে নিয়ে এগোতে চায়। ফলে সুভাষবাবু, আমি মনে করব যে এটা একটা চমৎকার, আজকে খুব এত অল্প সময়ের একটা সফরে এত বিস্তৃত এবং গভীর যে সম্পর্কের ভিত আজকে তৈরি করা হয়েছে, যেটা 2041-2047-কে লক্ষ্য করে। এরকম ঘটনা কিন্তু আমার সাংবাদিক জীবনের অভিজ্ঞতায়, 40 বছর অভিজ্ঞতায় আমি কিন্তু দেখি। গৌতম লাহিড়ী, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আবার ফিরে আসব। রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ, শ্রী গৌতম লাহিড়ীর কথাগুলো শুনলেন। এখানে ব্রিক্সের সদস্য নিয়ে আলোচনা হয়েছে এবং বিমস্টেক নিয়ে আলোচনা হয়েছে, ইন্ডিয়ান ওশান এই বিষয়বস্তু নিয়ে আরও শক্তিশালী করবার জন্য আগামী দিনের কথা বলা হয়েছে। এমনকি বাংলাদেশে আশ্রিত 13 লক্ষ রোহিঙ্গার মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয় নিয়েও আলোচনা এসেছে। সব মিলে আপনি যদি এই সফরকে, এই যে কটি বিষয় আপনি বললেন, আলাদা করে স্পেসিফিকলি বললেন, এগুলো সবগুলি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই মুহূর্তে ব্রিক্সের সদস্যপদ পাওয়ার ব্যাপারটা খুব, যেহেতু ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের একটা সভা হবে, বৈঠক হবে রাশিয়া, সেখানে এগুলো নিয়ে আলাপ আলোচনা, একটা বৈঠক হয়ে গেছে, আরও তারপরে বৈঠক হবে, তো সেইগুলো নিয়ে এখন এই আলোচনাগুলো চলছে। সেখানে আমি যতদূর জানি যে বহু দেশ যারা এটার গুরুত্বপূর্ণ সদস্য, চীন, রাশিয়া, ব্রাজিল, সবাই কিন্তু বাংলাদেশের সদস্যপদের প্রতি ইতিবাচক দেখিয়েছেন। এখন যদি ভারতের সেই শক্তিশালী সমর্থনটা আমরা পাই, যেটা নিয়ে আলোচনা আজকে হয়েছে, সেটা যদি পাই, তাহলে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশ আগামীতে ব্রিক্সের যথাশীঘ্র সম্ভব ব্রিক্সের সদস্য হবেন। এটা হওয়ার জন্য, এটা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ যে এখন পৃথিবীতে এই যে যুদ্ধ এবং বিভিন্ন রকমের স্যাংশনের আওতায় পৃথিবী ব্যাপী মানুষ বিভিন্ন কষ্টে আছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ পর্যন্ত সেই কষ্ট ভোগ করছে। শুধুমাত্র কিছু যারা অস্ত্রশস্ত্র তৈরি করে, সেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং যাদের হাতে এই গুরুত্বপূর্ণ সামগ্রী আছে, এই কি বলে, গম, চাল বা অন্যান্য খাদ্যশস্য এবং তেল যাদের হাতে, জ্বালানি যাদের আছে, তারাই লাভবান হচ্ছে এই ইয়েতে, কারণ দাম বাড়িয়ে তারা বেশ লাভ করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ সারা পৃথিবী জুড়ে ক্ষতিতে আছে। তো সেই, এবং এই স্যাংশন এবং এই ইয়ের থেকে বার হয়ে আসতে, এই কি বলে, চোরাগুলি থেকে বার হয়ে আসতে হলে একটা নতুন ব্যবস্থা দরকার, এবং এই ব্রিক্স সেই সম্ভাবনা দেখাচ্ছে। ভারত, চীন, ব্রাজিল এদের নেতৃত্বে এই জিনিসটা এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে সুতরাং আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর যে আপনি বললেন অন্যান্য যেসব প্রসঙ্গ, আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে মানে একেবারে স্পেসিফিক যে কথা উল্লেখ করতে চাই, একটি পত্রিকার অনলাইনে শিরোনাম করেছে ইন্দো প্যাসিফিক ওশেনস ইনিশিয়েটিভে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। এবং এক্ষেত্রে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন ভারতীয় সমুদ্রের ক্ষেত্রে দুই দেশের ভীষণ একরকম। ইন্দো প্যাসিফিক ওশেন উদ্যোগে যোগদানের জন্য বাংলাদেশের সিদ্ধান্তকে ভারত স্বাগত জানায়। এখানে আমার মনে হয় যে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি
যখন একটা জিনিস হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে একটা জিনিস কিন্তু মোটামুটি সবাই আলোচনা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এরা মিলে এই জিনিসটাকে সামনে তুলে ধরছে যে কোয়াডের একটা সম্প্রসারণ হিসেবে এটাকে দেখা হচ্ছে। কিন্তু সেটাতে বাংলাদেশ সরাসরি যোগ দিতে ওইভাবে তারা বলেছে এদের মধ্যে যেটা অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতা যদি হয় সেটার মধ্যে আমরা আছি, কিন্তু তারপরেও সেখানে বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক আউটলুক বলে একটা জিনিস, ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি বলে গত বছর এপ্রিল মাসের শেষ দিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছিলেন তার ঠিক একদিন আগে এই দলিলটি প্রকাশ করে। এবং এইটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ কী ধরনের ইন্দো প্যাসিফিক সহযোগিতা দেখতে চায়, সেটাকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণভাবে যোগ করেছে কি ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলকতা। মানে অরিজিনালি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেখানে একটা ভাব আছে সবাই, এবং সেটা নিয়ে আলাপ আলোচনায় বেরিয়ে আসছে যে একটা কোনো দেশকে বা কিছু দেশকে বাদ দেওয়ার একটা চেষ্টা বা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা, এই ধরনের কোনো চেষ্টার সাথে বাংলাদেশ যুক্ত হবে না। বাংলাদেশ অত্যন্ত পরিষ্কারভাবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, এবং সেই ঘোষণা আমি মনে করি যে সেটাই সঠিক পথ, যাতে এমন কিছু করা, এমন ধরনের সহযোগিতা পৃথিবীব্যাপী হওয়া উচিত যেটাতে আমরা যুক্ত হব, সেটা হচ্ছে যে যেটা সবাইকে সঙ্গে নেয়, যেটা কাউকে বাদ দেয় না, সবাইকে অন্তর্ভুক্ত করে এবং সবার উপকারের জন্য কাজ করে। এমন সহযোগিতায় আমরা অংশগ্রহণ করব। আমরা কোনো রকমের সামরিক জোটে যুক্ত না, আমরা সামরিক বিভিন্ন রকমের সহযোগিতায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোনো সামরিক জোটে আমরা যাব না যেই জোট কারো বিরুদ্ধতা করে। আমরা কারোর সাথে বৈরিতা চাই না, সবার সাথে বন্ধুত্ব চাই। বঙ্গবন্ধুর সেই নীতি, সেটা আমরা খুব সাফল্যের সাথে অনুসরণ করে এসেছি, এখনও সেটা করছি। এবং আমি মনে করি যে আমাদের যারা বন্ধু, ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা জাপান বা অন্য যারা বন্ধু আছেন, রাশিয়া, সবাই আমাদেরকে ওই আমাদের যে নীতি সেটার জন্য আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে বন্ধু হিসেবে তারা যথেষ্ট শ্রদ্ধা করে থাকে। সেই জন্য আমি মনে করি ওই নীতিতে আমাদের অটল থাকতে হবে, এবং এই যে ইন্দো প্যাসিফিক আউটলুক যেটা বাংলাদেশে, সেটার উপর ভিত্তি করে আমরা ইন্দো প্যাসিফিক সহযোগিতায় আমি আপনাকে যুক্ত হব। থামিয়ে শ্রী গৌতম লাহিড়ীর কাছে একটু মন্তব্য আশা করব। ইন্দো প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ ছাড়াও মেরিটাইম সহযোগিতা এবং ওশানোগ্রাফি নিয়ে দুটো সমঝোতা স্মারক সই হয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য যদি একটু থাকে তাহলে দর্শকদের সামনে উপস্থাপন করবেন। দেখুন, প্রথম কথা, ইন্দো প্যাসিফিক এটা যেটা ইনিশিয়েটিভ সেটা কিন্তু একটা অর্থনৈতিক ইনিশিয়েটিভ, এটা সামরিক কোনো জোট নয়। ফলে এই ইন্দো প্যাসিফিকের চতুর্দিকে যে রাষ্ট্রগুলি আছে তারা যদি একযোগে একত্রিত হয়ে, আজকে পৃথিবীতে যে বৈশ্বিক সংকট, সেখানে সবাই যদি একসাথে মিলে কিছু উদ্যোগ নেয়, সেইটার কথা ভেবেই কিন্তু নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছে বাংলাদেশের সিদ্ধান্ত। দ্বিতীয়ত, আপনি যে কথাটা তুললেন সেটা হচ্ছে যে এই যে ওশানোগ্রাফি, কারণ ভারত বাংলাদেশের মধ্যে সমুদ্র সীমানা চিহ্নিতকরণ হয়েছে, কিন্তু সমুদ্রের নিচে যে সম্পদ সেটা ব্যবহারের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়। আজকে দেখবেন ব্লু ইকোনমির কথা বারবার উঠেছে, কারণ এই যে বিপুল সম্পদ, এটাকে কিভাবে ব্যবহার করা যায়, হয়তো এখানে প্রাকৃতিক সম্পদ অনেক, প্রকৃত সমীক্ষাও এখন হয়। ফলে আমার ধারণা ভবিষ্যতে এখন কিন্তু ট্র্যাডিশনাল যে সহযোগিতার বিষয়গুলো ছিল তার থেকে এবারে যেটা ভিশন ডকুমেন্টে বলা হয়েছে ট্রান্সফরমেশনাল কোঅপারেশন, একটা রূপান্তরিত, অর্থাৎ একটা বৈপ্লবাত্মক সহযোগিতা। এই সহযোগিতার ক্ষেত্রে যে ধরনের নতুন নতুন ক্ষেত্র যেখানে সহযোগিতার প্রয়োজন, আরেকটি যে ভিশন ডকুমেন্ট সেটা হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটির সহযোগিতা, এবং আরেকটি হচ্ছে সবুজায়নের সহযোগিতা, যেগুলো যে সমস্যা নিয়ে আজকে ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া চিন্তিত এবং উদ্বিগ্ন, জলবায়ু সংক্রান্ত যে বিপদ। ফলে আমার কাছে মনে হয়েছে অনেক দূরদৃষ্টি সম্পন্ন, আগামী ভবিষ্যতের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে কিন্তু এই চুক্তিগুলি বা এই সমঝোতাগুলো করা হয়েছে। এর ব্যাপকতা কিন্তু আমি যেটাই বলছিলাম, ব্যাপকতাটা কিন্তু সমুদ্রের থেকেও গভীর। ফলে এই বিষয়ে কিন্তু সকলকে অনেক বেশি, আমার মনে হয় বুদ্ধিজীবী সুশীল সমাজ, তাদের দায়িত্ব এগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঠিক বলেছেন। আরেকটি বিষয়, সন্ত্রাস দমন, মৌলবাদ ও সীমান্তে শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় যে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, এই ব্যাপারে যদি আপনি ছোট্ট মন্তব্য করেন।
হ্যাঁ, এটা খুব খুব ভালো প্রশ্ন করেছেন, যেটা অন্য জায়গা থেকে অতটা আসেনি। কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা, তিনি তার যে ব্রিফিং, সেই ব্রিফিং এ আমি উপস্থিত ছিলাম, সেখানে এই প্রশ্ন উঠেছিল সীমান্ত হত্যা প্রসঙ্গ। তো তিনি প্রথমেই বলেছেন যে সীমান্তের একটি হত্যাও দুঃখজনক এবং এই নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন, এবং সেক্ষেত্রে দুই দেশের মধ্যে যে ব্যবস্থাপনা আছে সেটাকে আরো কত নিবিড় এবং সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে, যাতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, এটা পররাষ্ট্রমন্ত্রী সচিব তিনি কিন্তু নিজে আজ প্রকাশ্য সাংবাদিক বৈঠকে বলেছেন। এটা ভারতের বাংলাদেশের থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু আসেনি, এসছে ভারতীয়দের থেকে। ফলে এই বিষয়টা যে দুদেশের মধ্যে একটা অনাস্থা তৈরি করছে, এ বিষয়ে ভারত সরকার অবহিত, এবং এটা কিভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, তারা বলেছেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনী আক্রান্ত হন অনেক সময় অসামাজিক যারা শত্রু তারা, এবং একে অপরের সীমানা অতিক্রম করে আক্রমণ করে। সেগুলোর বিষয়ে দুটো দেশকে সতর্ক হওয়া উচিত, অসংখ্য অপরাধীর ধন্যবাদ। বিচার হওয়া উচিত, অপরাধীর মৃত্যুটা কোনো কাম্য নয়। শ্রী কিন্তু গৌতম এই লাহিড়ী, বিষয়টাকে ভারত সরকার ভাবছেন, এবং আজ প্রথম আর কি আমার মতে পররাষ্ট্র সচিব নিজে স্বীকার করেছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে দুদেশের আস্থা আমি কিন্তু বর্ধনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কয়েক সেকেন্ডের জন্য আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো। দুই দেশের মধ্যে ভারতীয় রুপির যে বাণিজ্য শুরু হওয়ার কথা যে বলেছেন, হুম। এ ব্যাপারে একটি মন্তব্য করবেন, কারণ আমার ঘড়ি চোখ রাঙাচ্ছে। আমি আরেকটি বিষয় যাব। না, উনি নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন শুরু হয়ে গিয়েছে। হুম। উনি এক্সাক্ট হিন্দিতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে শুরু হো গিয়া হ্যায়, মানে এটা এখন নয় যে শুরু হবে। এই যে ডলারের সংকট থেকে মুক্তি পাওয়ার ভারত এবং বাংলাদেশ উভয়েরই প্রয়োজন। ফলে এটা ভবিষ্যতের একটা নতুন রূপরেখা তৈরি হতে চলেছে। এটা কিন্তু বৈপ্লবাত্মক পরিবর্তন আনবে দুদেশের বাণিজ্যে। অসংখ্য ধন্যবাদ। আহ, রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ, দুই দেশ যোগাযোগ, বাণিজ্য, সহযোগিতার উপরে জোর দিয়েছে। আবার সেই জায়গায় ফিরে আসছি, এবং দুই দেশ তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে ডিজিটাল ও জ্বালানি সংযোগের উপর গুরুত্ব বাড়াবে। এইটা যদি আপনি এক বাক্যে বলেন। দুই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিপা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেটাই হলো, সেটার মধ্যেই সব কিছু চলে আসে। এবং সেখানে যোগাযোগ, বাণিজ্যের যে বিভিন্ন রকম অশুল্ক বাধা বিভিন্ন সময় তৈরি করা হয় সেগুলো দূর করা। বাণিজ্য এমনি তো ভারত ইতিমধ্যে আমাদের অনেক শুল্ক তুলে দিয়েছে, শুল্কমুক্ত অনেক পণ্যের উপরে করেছে, কিন্তু এই অশুল্ক বাধার জন্য আমরা সুযোগ নিতে পারছি না। আরও অন্যান্য সমস্যা আছে, কিন্তু তারপরে যে যোগাযোগের যে বিশেষ কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু কতগুলো জিনিস ইতিমধ্যে হয়েছে, যেমন মংলা বন্দরের কথা দিয়ে, এটা তো হচ্ছে ইতিমধ্যে, এটা তো নতুন ঘটছে না, কিন্তু সেটাকে হয়তো আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। আর তারপরে আমি মনে করি যে একটা করিডোরের কথা বলা হচ্ছে, কি বলে, রেলওয়ে করিডোর, কিন্তু যতটুকু জানি এই করিডোরটা আগেও ছিল। মাঝখানে আমাদের ৭১ সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এটা বন্ধ, আবার নতুন করে এটা শুরু হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক একটা অত্যন্ত ভালো পর্যায়ে চলে এসছে বলে এই পুরনো ইয়েগুলোকে আবার নতুন করে আমরা ব্যবহার করতে পারছি, এবং এর ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য এবং মানুষের যাতায়াত সবকিছু, পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা বলি, সেগুলো সবই বৃদ্ধি পাবে এবং আমাদের সম্পর্ক শক্তিশালী হবে। একটি বিষয় আমার খুবই জানতে ইচ্ছে করছে শ্রী গৌতম লাহিড়ীর কাছ থেকে, বন্যা ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণ ও সুপ্রিয় পানি প্রকল্পের যে সহযোগিতার কথা বলা হয়েছে, সে ব্যাপারে আপনার একটি মন্তব্য। না, দেখুন, দুই দেশের মধ্যে যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে সে কথাটা প্রধানমন্ত্রী নিজে উল্লেখ করেছেন আজকে সকালে হায়দ্রাবাদ হাউসে, এবং বলেছেন এক্ষেত্রে আগাম সতর্কতা, এবং যে কারণে দেখবেন একটা কিন্তু সমঝোতা হয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ বিপর্যয়কে রুখতে গেলে যৌথভাবে। প্রশ্নটা হচ্ছে প্রতিটি বিষয়ে কিন্তু আজকের ঘটনা হচ্ছে যে যৌথভাবে সমাধানের কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে, এবং যেখানে দুই প্রধানমন্ত্রী সহমত হয়েছে। যে কোনো সমস্যাই হোক, সেটা ভারতের হোক বা বাংলাদেশের হোক, এটা যৌথভাবে সমাধান করার একটা উদ্যোগ নেওয়া, অসংখ্য এইটা ধন্যবাদ। কিন্তু দারুণ একটা ব্যাপার বলে আমার কিন্তু মনে হয়। অসংখ্য ধন্যবাদ। জননেতা আমিনুল ইসলাম, আপনি যদি এখন খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১০ই জানুয়ারি বাংলাদেশ ফিরে আসেন, স্বদেশ প্রত্যাবর্তন যেটাকে আমরা বলি। ১৯৭২ সালে ২০শে ফেব্রুয়ারি নোয়াখালীর তৎকালীন বৃহত্তর যে নোয়াখালী
সেই নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় তিনি ভূমিহীন গৃহহীনদের জন্যে তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। আবার 21 বছর পরে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পরে 96 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বঙ্গবন্ধু কন্যা 1997 সালে কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মধ্য দিয়ে এই ভূমিহীন গৃহহীন মানুষের পুনর্বাসনের প্রকল্প আবার তিনি হাতে নেন। আশ্রয়ন, এই যে আশ্রয়ন প্রকল্প, ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে বাংলাদেশের 58টি জেলা, 464টি উপজেলা। এখন মাত্র 6টি জেলা বাকি আছে যেখানে ভূমিহীন এবং গৃহহীন আছে, এবং উপজেলা আছে মাত্র 31টি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই 75 বছরের পথ চলায় এই যে প্রবৃদ্ধির অগ্রযাত্রা, সমৃদ্ধির অগ্রযাত্রা, সেটা নিয়ে যে আপনি মন্তব্য। সুভাষ, আপনি ভূমিহীন এবং আশ্রয়হীন মানুষের কথা বললেন। আমি মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি, গত 15 বছরে আওয়ামী লীগ প্রায় 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায়, পৃথিবীতে বঙ্গবন্ধু কন্যা একমাত্র প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যিনি 9 লক্ষ গৃহহীন মানুষকে, ভূমিহীন মানুষকে তাদের মাথার উপরে ছাদ দিয়েছেন। একমাত্র, আর কোনো এক্সাম্পল নেই। এই একটি ঘটনায় যদি আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর আদর্শ এবং আজকে তার কন্যার হাত দিয়ে বাস্তবায়ন সবকিছু আমাদের কাছে স্বচ্ছ হয়ে যায়। এবং বঙ্গবন্ধুকে আপনি জানেন, উনি অনেকবার কিছু আবেগ তাড়িত কথা বলছেন। তিনি বলেছেন যে আমি সেদিনই শান্তিতে উঠতে পারবো যখন দেখবো যে আমার বাবা যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন সেই মানুষের মুখে যদি হাসি আমি ফুটাতে পারি। এবং সে লক্ষ্যে তার নিরবিচ্ছিন্ন কিন্তু দৃপ্ত পদক্ষেপে পথ চলা, প্রতিটি মুহূর্তে আমাদের সামনে স্বপ্ন দেখায়, আশার বেলুন উড়ায়। এবং আপনি বঙ্গবন্ধুর 55 বছরের জীবনকে 3টি ভাগে ভাগ করেছিলেন যে, এবং আপনি পেয়েছিলেন সেখানে মাত্র 12% তিনি বঙ্গবন্ধুর তার পরিবারের জন্য দিতে পেরেছিলেন। এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধুর প্রতিবেশী, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ছিলেন নাসরিন ম্যাডাম, তাকে বঙ্গবন্ধু 69 সালে একটা অটোগ্রাফ দিয়েছিলেন। সে 69-এর অটোগ্রাফে বঙ্গবন্ধু তাকে লিখেছিলেন, গ্রেট থিংস অ্যাচিভ থ্রু গ্রেট স্যাক্রিফাইস। দাদা আপনি দেখুন, আমি এই অটোগ্রাফটা আমাকে দেখিয়েছেন ওনার স্বামী সাবেক মন্ত্রী জনাব ইমরান ভাই। এবং সেই অটোগ্রাফটা দেখার পরে আমি চিন্তা করলাম যে বঙ্গবন্ধু কি কি স্যাক্রিফাইস করেছেন এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য। যেমনটা আপনি বললেন যে তার টোটাল জীবনে মাত্র তিনি 12 ভাগ জনগণের জন্য দিতে পেরেছেন, বাকি 12 ভাগ পরিবারের জন্য, বাকি 88 ভাগ মানুষের জন্য। মানুষের জন্য দিতে 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 তিনি এমন ভাবে দিয়েছেন, আপনার মনে আছে সুভাষদা, অসমাপ্ত আত্মজীবনীতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একটা কথা আছে যে বঙ্গবন্ধু লিখেছেন, উনি কারাগার থেকে বেরিয়ে আসার পরে বাড়িতে তার বড় মেয়ে আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন, তখন একটু দূরে দাঁড়িয়ে থাকা তার বড় সন্তান শেখ কামাল তাকে বলছিলেন, হাসুবু হাসুবু, আমি কি তোমার বাবাকে একটু বাবা বলে ডাকতে পারি? একটু ভাবুন তো দাদা, তার রক্তবীজের সন্তান, তিনিও জানতেন না শেখ মুজিব তার বায়োলজিক্যাল ফাদার, কারণ তাকে দেখেনি, তিনি তার জীবনটা এদেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। এইভাবেই তাকে দিয়েই সমস্ত গ্রেট অর্জন সম্ভব হয়েছে। আমার মনে হয় সময় শেষ। আমি বাংলাদেশ ভারত সম্পর্কে একটি লাইন একটি কথা বলতে চাই। গৌতমদার কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তিনি বলছিলেন যে সম্পর্কটা শুধু সরকারে না হয়ে জনগণের মধ্যে যদি হয়, যেমনটি তিনি বলছিলেন যে ভিসা বিষয়টা নিয়ে, বিশেষ করে পেশেন্টের ভিসার বিষয় নিয়ে, এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্কটা গভীরতর হবে। উনি খুব ভালোভাবে পয়েন্ট আউট করেছেন। এবং সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব যে বক্তব্যটি আজকে দিয়েছেন যে সীমান্তে একটি হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত এবং সেটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি পৃথিবীর আর কোনো দেশে কিন্তু এভাবে সীমান্ত হত্যা হয় না। তো একজন মানুষকে চোর সন্দেহে গুলি করে তাকে অ্যারেস্ট করা যায়। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে পারি,
তাহলে গৌতমদার যে প্রত্যাশা যে মানে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক, যেটা আমরা 71-এ রেখেছি, যে ভারতীয় যোদ্ধারা যখন বাংলাদেশে প্রবেশ করেন, বাংলাদেশের লাখো আবাল বৃদ্ধা বনিতা তাদেরকে ফুলের মালা দিয়ে, ফুলের মালা না থাকলে পথে যেটা পেয়েছে একটা পাতা দিয়ে হলো তাদেরকে বরণ করে মাথায় তুলে নেচেছেন। আমরা সম্পর্কটা সেই জায়গায় নিয়ে যেতে চাই এবং আমি বিশ্বাস করি এটা সম্ভব। ভারতের এই ডাইনামিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের উপকার, শেখ হাসিনার যে দুই দেশের সম্পর্কের যে বন্ডিং, যে মর্যাদায় উপনীত করেছেন, সেখান থেকে এটা করা সম্ভব বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। শুধু একটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের এই সম্পর্ক 1971 সালের মহান মুক্তিযুদ্ধের রক্তদানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। ভারতের যোদ্ধারা, ভারতের সৈন্যরা আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে এবং 1 কোটি শরণার্থীকে শুধু জায়গা শুধু দেয়নি। 1971 সাল থেকে 1974-75 সালে পর্যন্ত ভারত 30.8 কোটি মিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র সহায়তা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন সহায়তা করেছিল 57.7 মিলিয়ন ডলার। তখন ভারতের অর্থনৈতিক অবস্থা এর চেয়ে অনেক অনেক খারাপ ছিল। বন্ধুত্বের সেই বন্ধনের কারণে সেটা করেছে। আমরা যেন সবাইকে মনে রাখি। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মঙ্গল কামনা করছি।